কি কেশব বাবু, আপনি তো মশাই একা মানুষ, চলুন না এবার পুজোয় দুজনে একসঙ্গে কোথাও ঘুরে টুরে আসি। একা মানুষ তা আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার পছন্দের সাথে আমার পছন্দ কি মিলবে? আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায়, সেখানে না আছে দেখবার কিছু, না আছে থাকা খাওয়ার সুবিধে। আমায় মাফ করবেন, আমি যাচ্ছি হরিনাভিতে আমার ভাইয়ের কাছে। ইনি রতনবাবু, কলকাতার জিওলজিক্যাল সার্ভে অফিসের একজন কেরানি। আজ 24 বছর ধরে তিনি এই চাকরি করছেন, তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। সত্যিই রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল। কেশববাবু মোটেই ভুল বলেননি। লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায়, রতনবাবু সেই দিকে দৃষ্টি দিতেন না। আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথের মন্দির আছে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারিবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুডলু ফলস আছে, এসব কথা তো সকলেই জানে। আর লোক মুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো জিনিসটা প্রায় দেখাই হয়ে গেল। তা যা বলেছেন রতনবাবু। শোনো অনুকূল, যেতে হলে এমন জায়গায় যেতে হবে যেটা খুব বেশি দূরে নয়। একটা রেল স্টেশন থাকবে, তার ধারে ছোট্ট একটা শহর কিংবা গ্রাম, ব্যাস, আর কিচ্ছু না। আপনি যেমনটা বলছেন এরকম একটা জায়গা কিন্তু আমার মাথায় আছে। আছে? কোথায়? সিনি। সিনি? সেটা আবার কোথায়? বেশি দূরে নয়, টাটানগর স্টেশন থেকে এই 15 মাইল মতো। আপনি যেরকমটি চান ঠিক সেরকম জায়গা। আপনি যদি বলেন ওখানের একটা ভালো হোটেলের ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারি। চারিদিক দেখে জায়গাটা তো ভালো বলেই মনে হচ্ছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সোঁদা গন্ধ, সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। কোথায় যাবেন বাবু? নিউ মহামায়া হোটেল, জানো? উঠুন। ঘরটা পছন্দ হয়েছে বাবু? হ্যাঁ হ্যাঁ, বেশ ঘরটা। আচ্ছা শোনো পঞ্চা, আমার কিন্তু একটা বায়না আছে। আমি কিন্তু ভাত আর হাতে রুটি এ দুটোই একসঙ্গে খাই। মাছের ঝোলের সাথে ভাত আর ডাল তরকারির সঙ্গে 2 পিস রুটি, বুঝলে? এটা না হলে আমার আবার চলে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে ম্যানেজার বাবুকে জানিয়ে দিচ্ছি। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে হেঁটে না বেরোনো অবধি রতনবাবুর স্বস্তি হয় না। হাঁটতে হাঁটতে মাইলখানে গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন। একটা ওভারব্রিজ, তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, আর পশ্চিম দিকে যতদূর চোখ যায় সোজা চলে গেছে রেলের লাইন। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায়, তাহলে কি অদ্ভুত ব্যাপারই না হবে, সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিল। নমস্কার। লোকটির দিকে একবার তাকিয়েই রতনবাবু চমকে উঠলেন। কেমন যেন চেনা চেনা মনে হলো।
একে কি আগে দেখেছেন কোথাও? লোকটিকে চেনা চেনা মনে হবার কারণ আর কিছু না, এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন, এবং সেটা তার আয়নায়। বলা বাহুল্য, রতনবাবুর সাথে এই লোকটির চেহারার আশ্চর্য মিল। আর শুধু চেহারাই নয়, লোকটির গলা আর রতনবাবুর গলার মধ্যেও যেন কোনো তফাৎ নেই বললেই চলে। আমার নাম মণিলাল মজুমদার। আপনি তো বোধহয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার। আমার নাম রতনলাল লাহিড়ী। আপনার বোধহয় আমাকে মনে পড়বে না। আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি? আপনিও সেখানে গেছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধব বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। চেনা জায়গাগুলো তো সবার মুখে শুনে শুনে একরকম দেখাই হয়ে গেছে। এই সিনির কথাটা আমার আপিসের এক সহকর্মী আমাকে বলেন। সেই ঠিক করে দেয় এই কালিকা হোটেলটি। বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কথাগুলো শুনে তার মনে হচ্ছিল কেউ যেন তার নিজের চরিত্রের বর্ণনা দিচ্ছেন তারই সামনে দাঁড়িয়ে। অবাক ভাবটা একটু কাটতে খেয়াল হলো দূর থেকে একটা গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে। ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে হেডলাইট দেখা যাচ্ছে। আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে। বিরাট শব্দ করে ব্রিজটাকে থরথর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না। এরপর কয়েকদিনেই মণিলাল বাবুর সাথে রতনবাবুর বেশ ভাব জমে গেল। ক্রমে রতনবাবু জানতে পারলেন যে মণিলাল বাবুও কলকাতার এক সওদাগরি অফিসে চাকরি করেন। এর পাশাপাশি অন্যান্য বহু জিনিসেই দুজনের হুবহু মিল রয়েছে। দুজনেই ভাত ও রুটি একসাথেই খান। একই রকমের জামা কাপড় পরা পছন্দ করেন। খবরের কাগজ, রাতে ঘুমানোর সময়, ভোরে কটায় ঘুম থেকে ওঠা, কোন বাংলা সিনেমা ইদানিং দেখছেন, এমনকি সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হলো দুজনের মাইনেও এক। আর সেই সাথে এবছর দুজনে ঠিক একই পরিমাণ টাকা বোনাস পেয়েছেন পুজোয়। দুটো ভিন্ন মানুষের মধ্যে এতটা মিল কি কোনোভাবে সম্ভব? এত কিছুর পরেও লোকটা যে রতনবাবুর নারী নক্ষত্র কোনো ফিকিরে আগে থেকে জেনে নিয়ে তার সাথে একটা ধাপ্পাবাজির খেলা খেলতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা রতনবাবু যেন কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। তবে মণিলাল বাবুর মুখে এ সমস্ত কিছু জানবার পর কিন্তু রতনবাবু শুধু অবাকই হয়েছেন। তার নিজের চরিত্রের সাথে ওই ভদ্রলোকের যে হুবহু সব কিছু মিলে যাচ্ছে, এ কথাটা কিন্তু রতনবাবু মুখ ফুটে মণিলাল বাবুকে বলতে পারলেন না। চেহারায় খানিকটা তফাৎ থাকলেও স্বভাব আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তবে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবুর কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই। হয়তো মণিলাল বাবুর সঙ্গে আরেকটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে টেবিলের দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। তাদের মধ্যে থেকে আবার কেউ কেউ ফিসফিস করে মানিক জোর শব্দটি উচ্চারণ করায় সেটাও রতনবাবুর কানে এলো। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে নাকি? এই মিলটা কি এতই স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলুম। আমার সঙ্গে সহজে কারোর একটা বনে না, কিন্তু আপনার বেলায় সে কথাটা খাটে না। বাকি ছুটিটা বেশ আনন্দে কাটবে বলেই মনে হচ্ছে।
কিন্তু হলো ঠিক তার উল্টো। যত দিন যেতে লাগলো রতনবাবুর কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। থেকে থেকে তার খালি মনে হতে লাগলো তিনি যেন একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকারই নেই। আর বন্ধু হলেও যেন মণিলাল বাবুর মতো না হলেই ভালো। মণিলাল বাবুর সাথে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গেই কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা। তর্ক করার কোনো সুযোগ নেই, আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাটির কোনো সম্ভাবনাই নেই। দুজন কেমন যেন দুজনের ভবিষ্যৎ বলে দিতে পারছেন। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তাঁর অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীরও তো গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবাত হয়, কিন্তু তবুও তো তারা বন্ধু, সত্যি করেই বন্ধু। সব কিছু মিলিয়ে তাঁর বারবার মনে হতে লাগলো যে মণিলাল মজুমদার লোকটি তাঁর জীবনে না এলেই যেন ভালো ছিল। পরের দিন যথারীতি সন্ধে 6টার কিছু আগে দুজনে মিলে ওভারব্রিজটায় এসে দাঁড়ালেন। রতনবাবুকে বিধ্বস্ত দেখাচ্ছে। সারা রাত তিনি ঠিকমতো ঘুমোতে পারেননি। থেকে থেকে মণিলাল বাবুর কথা তাঁর মনে পড়ে যায়, আর তিনি কেমন যেন চিন্তিত হয়ে পড়েন। এদিকে মণিলাল বাবুর চোখে মুখে কিন্তু চিন্তার লেশ মাত্র নেই। ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন। ও মশাই, এই দেখেন দেখেন, আজও একদম রাইট টাইমে ঠিক 6টায় এসে পড়েছে ট্রেনটি। রতনবাবু মুখে কিছু বললেন না। দুজনেই রোজকার অভ্যেস মতো ট্রেনটি ব্রিজ অতিক্রম করার অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি বিশাল কান ফাটানো আওয়াজ করে ব্রিজের নিচে এসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই রতনবাবুর মনে এক আশ্চর্য চিন্তার উদয় হলো। দুপুর থেকেই তার খালি বারবার মনে হচ্ছিল মণিলাল বাবুকে কোনোভাবে যদি হটাতে পারেন তাহলে তিনি আবার আগের মতো তার একাকিত্ব জীবন উপভোগ করতে পারবেন। এখন ট্রেনটিকে দেখে সেই মোক্ষম কাজটি কিভাবে করবেন সেটাও যেন চট করে মাথায় এসে গেল রতনবাবুর। এক নিষ্ঠুর শয়তানি হাসি তার ঠোঁটের এক কোণে খেলে গেল। ওদিকে মণিলাল বাবু রেলিং ধরে ঝুঁকে পড়ে ট্রেন দেখতে ব্যস্ত। ট্রেনটি তার স্বাভাবিক গতিতে ব্রিজ কাঁপিয়ে ওপারে অদৃশ্য হয়ে গেল। ফেরার পথে মণিলাল বাবু হাজার একটা প্রশ্ন করলেও রতনবাবু কিন্তু শুধু হাতেই উত্তর দিয়েছেন। গোটা রাস্তাটাই তিনি কোনো কথা আর বলেননি। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রতনবাবু তাঁর প্ল্যানটা ভালো করে সাজাতে বসলেন। তাঁর চোখের সামনে জলজ্যান্ত দৃশ্য দেখতে পেলেন। তাঁরা দুজন যেন ওভারব্রিজের রেলিংয়ের ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে 6টার মেল ট্রেনটা ঝড়ের মতো এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন 20 গজের মধ্যে এসে পড়েছে তখন তিনি মণিলাল বাবুর কাঁধে প্রচণ্ড একটা ধাক্কা দিয়ে এটুকু ভেবেই রতনবাবু তার সারা শরীরে অদ্ভুত এক রোমাঞ্চ অনুভব করলেন। এক অদ্ভুত আনন্দ তাকে পেয়ে বসল। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। পরের দিন বিকেল 5টা নাগাদ কালিকা হোটেলে গিয়ে মণিলাল বাবুর খোঁজ করতে হোটেলের বেয়ারা জানালো, বাবু আর সকাল থেকেই ভীষণ অসুস্থ। কাছেই বাজারে একটা ডাক্তারখানায় গেছেন, তবে তিনি বলে গেছেন আপনি বিকেলে খোঁজ করতে এলে যেন বলে দিই তিনি ডাক্তার দেখিয়ে ওখান থেকেই সোজা ওভারব্রিজটায় চলে যাবেন ঠিক সময় মতো। আপনি যেন কোনো চিন্তা না করেন। এক মুহূর্তে রতনবাবুর মনে হয়েছিল যে সব প্ল্যান মনে হয় এই বুঝি ভেস্তে যায়, কিন্তু না, সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। রতনবাবু মনের আনন্দে গুনগুন করতে করতে ওভারব্রিজের দিকে পা বাড়ালেন। আজ গতকালের চেয়ে অন্ধকারটা একটু বেশি, তাতে অবশ্য ভালোই হলো। অন্ধকারে দূর থেকে তাকে এই অপকর্ম করতে দেখে ফেলার সম্ভাবনাও নেই।
হাত ঘড়িতে দেখলেন 6:12 বাকি। ট্রেনটা নাকি খুব সময় যাতায়াত করে। কিন্তু কই, মণিলাল বাবুর তো এখনো দেখা নেই। ভদ্রলোক গেলেন কই? বললেন যে সময় মতো পৌঁছে যাবেন। 6:05। কি মুশকিল, লোকটা গেল কই? ট্রেন তো এসে পড়লো বলে। প্ল্যানটা কি ভেস্তে যাবে নাকি? অবশ্য সে সম্ভাবনা খুবই কম। বড় জোর আজ না হলে কাল হতে পারে, কিন্তু হবেই যে এটা নিশ্চিত। আর একদিনের সূর্য মণিলাল বাবু না হলে বেশি দেখবেন, তাতে আর কি এমন। কথাটা ভেবেই রতনবাবুর মনে মনে খুব হাসি পেল। দূরে ট্রেনের ক্ষীণ আওয়াজ কানে এলো। আস্তে আস্তে তার চোখ ঝলসানো হেডলাইটও ক্রমশ এগিয়ে আসতে লাগলো। রতনবাবু বুঝলেন, না, মণিলাল বাবু আজ আর আসবেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ভাবলেন, ঠিক আছে, আজ নয় তো কালই সই। দেখতে দেখতে ট্রেনটি একেবারে ব্রিজের কাছে এসে পড়ল। রতনবাবু একটু এগিয়ে ঝুঁকে পড়ে ট্রেনটিকে দেখতে গেলেন। আর ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচণ্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, রেলিংয়ের উপর থেকে নিচে পড়ে গেলেন।